তোমরা আজ সবাই এসে গেছো দেখছি, খুব ভালো। তা সবার পড়াশুনো ঠিকমতো চলছে তো? হ্যাঁ স্যার। চলছে স্যার। পড়ছি স্যার। অর্জুন স্যার, আপনি বলেছিলেন যে আজ আমাদের একটা আবিষ্কারের গল্প শোনাবেন। আর গার্গী ম্যাম বলেছেন ইতিহাসের গল্প বলবেন। হ্যাঁ, শোনাবো, নিশ্চয়ই শোনাবো। হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাদের ইতিহাসের গল্প শোনাবো। আচ্ছা, গল্পটা যদি ইতিহাসের হয় আর তাতে একটা আবিষ্কারের কাহিনী থাকে, তবে কেমন হয়? দারুণ মজা হবে স্যার। খুব ভালো হবে। তাহলে তোমরাই বলো, আজ তোমাদের গল্পটা কে বলবে? অর্জুন স্যার না গার্গী ম্যাম? দুজনেই বলবে। স্যার আর ম্যাম দুজনেই। তাহলে শোনো, আজ থেকে অনেক অনেক বছর আগের কথা, 275 খ্রিস্টপূর্বাব্দে গ্রিস দেশের একটা কাহিনী বলবো তোমাদের। আচ্ছা অলোক, খ্রিস্টপূর্বাব্দের অর্থ তুমি জানো? হ্যাঁ স্যার, যীশু খ্রিস্টের জন্মের আগে। ঠিক বলেছ স্যার, গল্পটা আপনি বলুন। বলবো, কিন্তু তার আগে আমি আরো একটা প্রশ্ন করব সবাইকে। কি রেডি তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, গ্রিস দেশের অধিবাসীরা যে ভাষায় কথা বলেন সেই ভাষার নাম কি? গ্রিক ভাষায় স্যার। ওরা গ্রিক ভাষায় কথা বলে। বেশ বেশ, এবার শোনো স্যার কি বলছেন। 275 খ্রিস্টপূর্বাব্দে দুই গ্রিক নগরী সাইরাকিউস আর কার্থেজের মধ্যে প্রায় 100 বছর ধরে ভয়ঙ্কর যুদ্ধ চলে। সেই যুদ্ধগুলোর প্রত্যেকটাই ছিল ভয়ানক। সাইরাকিউসের শাসক সৈন্যবাহিনী প্রাণপণ যুদ্ধ করেছিল কার্থেজের বিরুদ্ধে, কিন্তু বারবার তাদের হার মানতে হচ্ছিল। শেষে সাইরাকিউসের সেনাবাহিনী তাদের শাসকদের ব্যর্থতায় ভীষণ বিরক্ত হল, ক্ষেপে গেল, তারা হতাশ হয়ে পড়েছিল। তারপর না না, এই অযোগ্য শাসককে মেনে নেওয়া যায় না। ঠিক তাই, যখন আমরা জেতার জন্য নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছি, সেই সময় কিনা আমাদেরকেই পিছিয়ে আসতে হলো। আসলে আমাদের রাজা অজ্ঞ, নিজের যুদ্ধের কলাকৌশলগুলো আয়ত্ত করতে পারেনি। পারেনি বললে তো আর হবে না। বাপ ঠাকুরদার মুখে শুনেছি, টানা 100 বছর ধরে কার্থেজ নগরীর কাছে আমরা হেরেই চলেছি। কার্থেজের লোকজন আমাদেরকে নিয়ে রীতিমতন তামাশা মস্করা করছে, দুও দিচ্ছে। আহা, বাজে কথা ছেড়ে আসল কথায় আসো তো বাপু। আসল কথা হলো, আমরা এরকম অযোগ্য রাজা চাই না। আমরা একজন সাহসী বীর যোদ্ধার মতন রাজা চাই, যে আমাদের যুদ্ধক্ষেত্রে সামনে থেকে লড়াইয়ে নেতৃত্ব দেবে। আমরা এমন একজন রাজাকে চাই। চাই তো ঠিকই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে? রাজাকে তো আর ইচ্ছা মতো বদল করা যায় না। আলবাত যায়। কি ভাই সব যায় না? 100 বার যায়, 1000 বার যায়। আমরা এমন ভীরু কাপুরুষ রাজা চাই না। তাহলে সবাই একসাথে বলো, আমরা ভীরু রাজা চাই না, আমরা সাহসী রাজা চাই। আমরা সাহসী রাজা চাই। সাইরাকিউসের সৈন্যরা সবাই একমত হয়ে নিজেদের মধ্যেই একজন সাহসী বীর যোদ্ধাকে সেনানায়ক নির্বাচিত করল। তার নাম ছিল হিয়েরো। এরপর হিয়েরো তার নিজের সাহসিকতায় আর দক্ষতায় একে একে সাইরাকিউসের যে অংশগুলো কার্থেজ রাজার অধীনে ছিল সেই অংশগুলো দখলমুক্ত করতে লাগল। এইভাবে একদিন সাইরাকিউসের সব দখল করা অংশগুলো মুক্ত হল। এর ঠিক 10 বছর পর আবার কার্থেজের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। এবারও কিন্তু হিয়েরোর বীরত্বে আর রণকৌশলে সাইরাকিউসের সেনাবাহিনী কার্থেজের সৈন্যদের হারিয়ে দিল। হিয়েরো জাতীয় বীরের মর্যাদা পেলেন। সাইরাকিউসের প্রতিটি নাগরিক, সৈন্যবাহিনীর প্রতিটি সদস্য হিয়েরোকে তাদের রাজা হিসেবে মেনে নিলেন। রাজা হিসেবে মানতে হলে তার রাজ্যাভিষেক হয়, জানো কি? ম্যাম, আপনি বলুন, রাজ্যাভিষেকের অর্থ কি? রাজা হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠানকে বলে। তাকে অভিষেক করে সিংহাসনে বসানো। ম্যাম, আবিষ্কারের গল্প কখন বলবেন? এবারেই বলবো, তোমরা একটু ধৈর্য ধরে শোনো, কেমন?
গল্পটা শুনতে কি তোমাদের ভালো লাগছে না? না স্যার, খুব ভালো লাগছে। বলুন স্যার, আমরা পুরোটাই শুনবো। গল্পটা কিন্তু দারুণ স্যার। তারপর তারপর কি হলো? তারপর হিরোকে সবাই রাজা হিসাবে স্বাগত জানালো। মহারাজ হিরোর জয় হোক, মহান শক্তিমান ঈশ্বরের জয় হোক। মহান রাজা হিরোর জয় হোক। মহারাজ, আমাদের সকলের ইচ্ছা আগামী চন্দ্রমায় আপনার রাজ্যাভিষেক সম্পন্ন হোক। সমবেত ভদ্রমণ্ডলী, আপনাদেরও কি তাই ইচ্ছা? হ্যাঁ মহান রাজা, আমরা সকলেই তাই চাই। বেশ, আমার সৈনিক ভাইরা, তোমরাও কি তাই চাও? হ্যাঁ মহারাজ, আমরাও তাই চাই। বেশ, তবে তাই হোক। মেলেতুস, তুমি সকলের সঙ্গে কথা বলে দিন ঠিক করো। মহারাজ, কাইরুস অবিউস ঠিক বলেছেন। আগামী চন্দ্রমায় আপনার অভিষেক করার উপযুক্ত সময়। কি বলছেন আপনারা সবাই? হ্যাঁ মহারাজ, তাই হোক। মহারাজ, আপনার রাজ্যাভিষেকের দিন আমরা পরমেশ্বরের আশীর্বাদ নিতে চাই। নিশ্চয়ই কায়রুস অবিউস, আমি পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞ। তিনি সহায় না হলে আমরা এই জয় লাভ করতে পারতাম না। মহারাজ, যদি আপনি লরেল গুল্মের বিজয় স্তবক দিয়ে পরমেশ্বরের পুজো দেন তাহলে কেমন হয়? মহারাজ, শুধু লরেল গুল্ম দিয়ে পুজো দেবেন? সোনা, রূপো বা অন্য কোনো দামি ধাতু দিয়ে পুজো দিলেই তো ভালো হয়। তুমি ঠিকই বলেছ কায়রুস। আমি সোনার তৈরি লরেল গুল্মের বিজয় স্তম্ভের আদলে একটা মুকুট সেদিন ঈশ্বরের পায়ে নিবেদন করব। মহারাজ, আমার চেনা জানা একজন স্বর্ণকার আছেন, সাইরাকিউসের শ্রেষ্ঠ স্বর্ণ কারিগর। তাকে খবর দিই। কাইরুস, আপনি কি বেলসিয়াসের কথা বলছেন? হ্যাঁ মেলেতুস। বেশ, তবে তাই হোক। বেলসিয়াসকে খবর দেয়া হোক। হাতে অত্যন্ত কম সময় আছে, তাই আজ এখনই তাকে খবর করো। তারপর রাজার দূত গিয়ে বেলসিয়াসের কাছে উপস্থিত হল। উপযুক্ত পারিশ্রমিকের থেকেও বেশি মূল্য দিয়ে কাজটা করানো হলো, কারণ হাতে সময় বড় কম ছিল। এরপর রাজা গুপ্তচর মারফত খবর পেলেন স্বর্ণকার ঠিকমতো মুকুটটি বানাচ্ছে না। এই গুজব নিয়ে রাজার মানসিক দ্বন্দ্ব শুরু হলো। তারপর রাজ্যাভিষেকের কয়েকদিন আগে রাজসভায় স্বর্ণকার বেলসিয়াস রাজাকে কুর্নিশ করে তার কাছে স্বর্ণমুকুটটি নিয়ে এলেন। রাজা দেখলেন, সকলে ধন্য ধন্য করল। বেলসিয়াস পারিশ্রমিক এবং উপঢৌকন পেয়ে খুশি মনে বিদায় নিলেন। এরপর মুকুট হাতে রাজা যখন উপাসনালয়ের দিকে হাঁটতে লাগলেন, তখন কেমন যেন তার সন্দেহ হলো মুকুটটার ওজন নিয়ে। কারণ সাধারণত সোনার মুকুটের ওজন এত ভারী হয় না। বুদ্ধিমান রাজার কেমন যেন সন্দেহ হলো। তিনি মেলেতুস আর কাইরুস ওবেউসকে ডেকে তার সন্দেহের কথা জানালেন। তারপর সবাই মিলে সলা পরামর্শ করতে লাগলেন। এদিকে অভিষেকের সময়ও এগিয়ে আসছে, অথচ রাজার মনের সন্দেহ দূর হচ্ছে না। সবাই মিলে মহা চিন্তায় পড়ে গেল। তোমাদের আমি আগে বলিনি, কিন্তু গুপ্তচর মারফত খবর পেয়েছিলাম স্বর্ণকার বেলসিয়াস যে সোনার মুকুটটি আমাদের দিয়েছে তাতে সে সোনার সঙ্গে রূপো মিশিয়েছে। কি সাংঘাতিক! তার মানে সে আপনাকে ঠকিয়েছে, আমাদের ঠকিয়েছে মহারাজ। তার মানে আমাদের বিশ্বাসের কোনো মর্যাদাই দিল না। যে মহান রাজা আমাদের এতদিনের কাঙ্ক্ষিত বিজয় এনে দিল তাকে ঠকালো। ঠক, চোর একটা। ওকে ফাঁসি দাও! ওকে শুলে চড়ানো হোক। আপনারা শান্ত হন। আমি এখনো পুরোপুরি নিশ্চিত নই। শুধুমাত্র সন্দেহবশত আমরা তাকে শাস্তি দিতে পারি না। দোষ যদি প্রমাণিত হয়, আমি কথা দিচ্ছি উপযুক্ত শাস্তি সে পাবে। কিন্তু যা করার করতে হবে মুকুট নিবেদনের জন্য নির্ধারিত দিনের আগে এবং মুকুটটি অক্ষত রেখে। কিন্তু মহারাজ, কিভাবে ওর দোষ প্রমাণিত হবে? কি উপায়? একটা উপায় আছে। এই, কে আছো?
রাজা হিওরোর এক জ্ঞাতি ভাই ছিলেন, তার নাম আর্কিমিডিস। বয়স প্রায় 22 বছর। তিনি সে বয়সেই গণিতবিদ্যা, পদার্থবিদ্যা এবং যন্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন। তার খ্যাতি ছিল সর্বত্র। সেই সময়কার গ্রিসে আর্কিমিডিসের মতো জ্ঞানী খুঁজে পাওয়া কঠিন ছিল। রাজা হিয়েরো দূত মারফত আর্কিমিডিসকে খবর দিলেন। আসলে রাজা চাইছিলেন মুকুটের ক্ষতি না করে সত্য উদ্ঘাটন করতে। রাজার মুখে সব কথা শুনে আর্কিমিডিস এই সমস্যা সমাধানের দায়িত্ব নিলেন। রাজ্যাভিষেকের ঠিক 2 দিন আগের ঘটনা। সোনার মুকুটের কথা ভাবতে ভাবতে গভীর চিন্তামগ্ন আর্কিমিডিস দৈনন্দিন স্নান সারতে গণস্নানাগারে যাচ্ছিলেন। নিজেকে পরিষ্কার করার পর তিনি জল ভর্তি চৌবাচ্চাতে নামলেন। আর্কিমিডিস শীতল জলের চৌবাচ্চায় ডুব দিতে নামলেন। তিনি লক্ষ্য করলেন যতই তিনি জলের গভীরে নামছিলেন ততই চৌবাচ্চার কিনারা দিয়ে জল উপচে পড়ছে। কৌতূহলী হয়ে তিনি আরও গভীরে ডুব দিলেন। দেখলেন তিনি যত বেশি তার দেহ জলে ডুবিয়ে দিচ্ছেন তত বেশি জল চৌবাচ্চার কিনারা দিয়ে উপচে পড়ছে। আর্কিমিডিস বুঝতে পারলেন রাজা হিওরোর সমস্যার সমাধান তিনি পেয়ে গেছেন। এই আবিষ্কারে তিনি এতই উত্তেজিত হয়ে উঠলেন যে চৌবাচ্চা থেকে তখনই লাফ দিয়ে বেরিয়ে এলেন। তারপর উত্তেজিত হয়ে ইউরেকা ইউরেকা চিৎকার করতে করতে বাড়ির উদ্দেশ্যে দৌড়তে লাগলেন। তিনি এতটাই উত্তেজিত ছিলেন যে নিজের পোশাকটুকুও পরতে ভুলে গিয়েছিলেন। আচ্ছা, তোমরা কি ইউরেকা শব্দের অর্থ জানো? না স্যার, আপনি বলুন। ইউরেকা একটি গ্রিক শব্দ। এর অর্থ হলো পেয়ে গেছি। স্যার, তারপর কি হলো? আসলে আর্কিমিডিস অসম আকৃতির কোনো বস্তুর আয়তন বের করার কৌশল আবিষ্কার করে ফেললেন। তিনি বুঝলেন যে কোনো বস্তুকে জলে নিমজ্জিত করলে তার নিজের আয়তনের সমপরিমাণ জল অপসারণ করে, আর সেই অপসারিত জলের আয়তনের পরিমাপ করলে বস্তুটির আয়তনের সঠিক পরিমাপ পাওয়া যাবে। ম্যাম, এটা কি যে কোনো আকারের বস্তু হতে পারে? নিশ্চয়ই যে কোনো আকারের বস্তু হতে পারে। তারপর কি হলো? তারপর আর্কিমিডিস কি করলেন বলছি। তিনি সোনার মুকুটের আয়তন কানায় কানায় পূর্ণ পাত্রে ডুবিয়ে তার দ্বারা অপসারিত জলের আয়তন অর্থাৎ উপচে পড়া জলের আয়তন পরিমাপ করলেন এবং তা তিনি পেয়ে গেলেন। এবার প্রশ্ন হচ্ছে, এই ধারণা থেকে আর্কিমিডিস রাজা হিয়েরোর প্রশ্নের সমাধান কিভাবে পেলেন? আর্কিমিডিস কি করলেন জানো? কানায় কানায় পূর্ণ জলের পাত্রে সমান ভরের সোনা ও রূপো নিমজ্জিত করে দেখলেন যে সোনার চেয়ে রূপো বেশি জল অপসারণ করে। স্যার, তারপর? এরপর তিনি সেই সোনার মুকুট জলে নিমজ্জিত করে দেখলেন তা সমান ভরের খাঁটি সোনা যতটা জল অপসারণ করে তার চেয়ে বেশি জল অপসারণ করছে। সুতরাং এর অর্থ কি দাঁড়াচ্ছে তোমরা বলতে পারবে কি? ম্যাম, এর মানে হলো ওই মুকুটে সোনা ছাড়াও রূপো ছিল। শুধু রূপো কেন, অন্য হালকা ধাতুও তো হতে পারে। নিশ্চয়ই পারে। তার মানে তো স্বর্ণকার রাজাকে ঠকিয়েছে। ঠিক ধরেছ। স্বর্ণকার সোনার সঙ্গে রূপো বা অন্য কোনো হালকা ধাতু মিশিয়ে মুকুট তৈরি করেছে। রাজা নিশ্চয়ই স্বর্ণকারকে শাস্তি দিয়েছিলেন। নিশ্চয়ই। অন্যায় করলে সাজা তো পেতেই হবে, তাই না? হ্যাঁ ম্যাম। তাহলে তোমরা সবাই বুঝতে পারলে তো ব্যাপারটা? হ্যাঁ স্যার, গল্পটা ভীষণ মজার, আকর্ষণীয়। আজকের মতো তোমাদের ছুটি। ম্যাম, পরের দিন এরকম গল্প বলবেন তো? নিশ্চয়ই বলবো আমরা। সবাই সাবধানে বাড়ি যাবে। কাল আবার ক্লাসে দেখা হবে। বন্ধুরা, এমন মোটিভেশনাল ভিডিওস এবং মহাপুরুষদের বাণী শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আজকের এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।